আমরা এই ভিডিওতে সারা বিশ্বে তৎকালীন সময়ে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তাতে ভারত তথা নেহেরুর ভূমিকা বা বলা যায় জোট নিরপেক্ষ নীতির ভূমিকা কী ছিল তা জানার চেষ্টা করব। নেহেরুর জোট নিরপেক্ষ নীতির প্রথম কঠোর পরীক্ষা হয় কোরিয়া সংকটের সময়। 1950 সালের জুন মাসে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়। উত্তর কোরিয়া কমিউনিস্টদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, দক্ষিণ কোরিয়া ছিল পাশ্চাত্য শক্তি নিয়ন্ত্রিত। 1947 সালে ভারত উভয় কোরিয়ার ঐক্য ও সংযুক্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি। যাই হোক, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করার পর নিরাপত্তা পরিষদ এই আক্রমণের নিন্দা করে, যুদ্ধবিরতির এক প্রস্তাব গ্রহণ করে। ভারত এই প্রস্তাবের পক্ষে ছিল এবং নিরাপত্তা পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছিল। এর ফলে চীন ও রাশিয়া ভারতের ওপর অসন্তুষ্ট হয়। নিরাপত্তা পরিষদ আর একটি প্রস্তাবে দক্ষিণ কোরিয়াকে সামরিক সাহায্য দানের উদ্দেশ্যে একটি যুক্ত বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। ভারত এই প্রস্তাবে ভোটদানে বিরত থাকে। ভারত এই যুদ্ধে বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধী ছিল। ফলে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় নীতিতে সন্তুষ্ট হলেও পরে ভারতের প্রতি ক্রুদ্ধ হয়। অন্যদিকে স্ট্যালিন ভারতের নীতিতে সন্তোষ প্রকাশ করে। ফলে আমরা একটা ধারণায় আসতে পারি, ভারত সবসময় শান্তির পক্ষে সওয়াল করেছিল। যুদ্ধবন্দী সমস্যার সমাধানে ভারতের সভাপতিত্বে একটি কমিশন গঠিত হয়। কোরীয় সংকটে ভারতের জোট নিরপেক্ষ নীতির ভূমিকা স্পষ্ট ছিল। এর ফলে নেহেরুর ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়। আসলে নেহেরু কোনো দিন মার্কিন, রাশিয়া বা চীন যখন যে দেশ যে ক্ষেত্রে দোষী ছিল সেই দেশের সমালোচনা করতে নেহেরু পিছুপা হননি। নেহেরুর জোট নিরপেক্ষ নীতি সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল 1956 সালে, যখন একই সঙ্গে সুয়েজ সংকট ও হাঙ্গেরি সমস্যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক জটিল পরিস্থিতির জন্ম দিয়েছিল। মিশরের পক্ষে নীল নদের উপর একটি বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি ছিল এবং তা নির্মাণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মিশরকে সাহায্য দানের প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিশ্রুতি পালনে অস্বীকার করায় নাসের সুয়েজ খাল জাতীয়করণ করে ও সেখান থেকে অর্থ সংগ্রহ করে আসওয়ান বাঁধ নির্মাণে প্রবৃত্ত হন। সঙ্গে সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্স সুয়েজ খালের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এক বৈঠক ডাকার দাবি করে। মার্কিন রাষ্ট্রসচিব ডালেস খাল ব্যবহারকারীদের নিয়ে একটি সমিতি স্থাপনের পরামর্শ দেন। এদিকে নাসের সুয়েজ খাল জাতীয়করণে অবিচল থাকায় এক জটিল আন্তর্জাতিক পরিস্থিতির উদ্ভব হয়। এই অবস্থায় নেহেরু মধ্যস্থতা করতে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে যখন অক্টোবর মাসের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই ইংল্যান্ড, ফ্রান্স ও ইসরায়েল মিশর আক্রমণ করে। মিশর এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সারা বিশ্ব জুড়ে এই নগ্ন আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অসহযোগিতা ও সোভিয়েত রাশিয়ার ভিটো প্রয়োগের হুমকির কাছে আক্রমণকারীরা নতি স্বীকার করতে বাধ্য হয়। সুয়েজ খাল জাতীয়করণ সম্পূর্ণ হয় এবং এই সংকটের অবসান ঘটে। নাসেরের সঙ্গে নেহেরুর ঘনিষ্ঠতা ও পশ্চিমী রাজ্যগুলির কাছে তার মধ্যস্থতার গ্রহণযোগ্যতা এই সংকট নিরসনে সহায়ক হবে বলে অনেকেই মনে করেছিল। ভারতের নিজের স্বার্থেরও এই সমস্যার শান্তিপূর্ণ মীমাংসা কাম্য ছিল।
নৈতিক দৃষ্টিকোণে ভারতের সমর্থন ছিল নাসেরের প্রতি। সুয়েজ সংকট যেমন নেহেরুর মর্যাদা ও ভাবমূর্তি নিয়ে কিছুটা হলেও উজ্জ্বল হয়েছিল, হাঙ্গেরি সংকটে তেমনই তার ভূমিকা কঠোরভাবে সমালোচিত হয়েছিল। অনেকেই তার বহুল প্রচারিত জোট নিরপেক্ষ নীতির গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। 1956 সালের অক্টোবর মাসে হাঙ্গেরির অভ্যুত্থান ছিল পূর্ব ইউরোপে সোভিয়েত একাধিপত্যের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদ। এখানকার মানুষ উন্নততর জীবনযাত্রা, অর্থনৈতিক ব্যবস্থায় অতিরিক্ত কেন্দ্রীকরণ নীতির বিরোধিতা এবং সর্বোপরি সোভিয়েত রাশিয়ার বজ্র কঠিন নিয়ন্ত্রণের অবসান দাবি করে এক গণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করেছিল। 30 অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রুশ সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু 4 নভেম্বর তারা পুনরায় রাজধানীতে প্রবেশ করে। মাত্র 10 দিনের মধ্যে এই আন্দোলন দমন করে। এর ফলে প্রায় 20,000 মানুষ নিহত হয়। মাত্র 1 বছর আগেও রাশিয়া শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও যেভাবে সে হাঙ্গেরির অভ্যুত্থান দমন করে তাতে তার এই দাবির অসারতা প্রমাণিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জ এই নগ্ন আক্রমণের নিন্দা করে। হাঙ্গেরি থেকে রুশ সেনাবাহিনী প্রত্যাহার করার জন্য একটি প্রস্তাব উত্থাপিত করেছিল। ভারত এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছিল। সুয়েজ সংকটে নেহেরু যতটা দ্রুত ও স্পষ্টভাবে ইঙ্গো ফরাসি আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, হাঙ্গেরি সংকটের সময় রাশিয়ার বিরুদ্ধে তা হননি। সোভিয়েত রাশিয়ার নিন্দায় তিনি যথেষ্ট সংযত ছিলেন। পশ্চিমী মহলে তার এই আচরণ পক্ষপাতদুষ্ট বলে মনে হয়েছিল। পশ্চিমী দৃষ্টিকোণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে নিরপেক্ষ হলেও রাশিয়ার ক্ষেত্রে নিরপেক্ষ ছিলেন না। ভারতের জাতীয় স্বার্থের কথা চিন্তা করে তিনি সোভিয়েত রাশিয়ার সঙ্গে তার নবলব্ধ বন্ধুত্বে কোনো ফাটল সৃষ্টি করতে চাননি। নেহেরু যে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রামে বিশ্বের যে কোনো দেশের পাশে দাঁড়াতে প্রস্তুত তার প্রমাণ পাওয়া গিয়েছিল 1960 সালের আফ্রিকায় কঙ্গো সংকটের সময়। কঙ্গো ছিল বেলজিয়াম শাসনাধীন। 1960 সালে কঙ্গোর স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে সেখানকার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী লুমুম্বাকে এক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। সেখানে সোম্বে ও কর্নেল মুবুতুর নেতৃত্বে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয় এবং বেলজিয়াম সেই আন্দোলন সমর্থন করে। সোম্বে কাতাঙ্গা প্রদেশকে স্বাধীন বলে ঘোষণা করে। লুমুম্বা সোভিয়েত সাহায্যপ্রার্থী হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের বিরাগভাজন হন। এই দুটি দেশ সোম্বেকে সমর্থন করে। এদিকে এক চক্রান্তের ফলে 1961 সালের জানুয়ারি মাসে লুমুম্বা নিহত হন। লুমুম্বার মৃত্যুতে সারা পৃথিবীতে শোকের ছায়া নেমে আসে। লুমুম্বা আগেই সম্মিলিত জাতিপুঞ্জের কাছে সাহায্য চেয়েছিলেন কঙ্গো সমস্যার সমাধানকল্পে, গৃহযুদ্ধের অবসান ও বিদেশি সৈন্য প্রত্যাহারের দাবিতে। নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জের একটি ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তার পূর্ণ সহানুভূতি ছিল লুমুম্বার ওপর। তিনি বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। 1961 সালের 21 ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদ কঙ্গো সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গৃহযুদ্ধের অবসান ঘটায়। সম্মিলিত জাতিপুঞ্জের ইতিহাসেও কঙ্গো সংকট একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই সংকটেই জাতিপুঞ্জ প্রথম সামরিক হস্তক্ষেপ করেছিল। জাতিপুঞ্জের এই ভূমিকায় নেহেরু সন্তোষ প্রকাশ করেছিলেন। 1960-এর দশকের গোড়া থেকেই নেহেরু ভারতের প্রতি চীনের মতিগতি সম্পর্কে যথেষ্ট
চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাই সোভিয়েত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের সঙ্গেও একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিলেন। 1959 সালে মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার ভারত পরিভ্রমণ করেন। 1961 সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের রানীও ভারত পরিভ্রমণ করেন। এর ফলে ইংল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি ঘটে। নেহেরুও 1960 ও 61 সালে পরপর দুবার মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এই সময় একদিকে নেহেরু যেমন পশ্চিমী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে উদ্যোগী হন, তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পরিভ্রমণকালে নেহেরু রুশ মার্কিন সমঝোতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি অবশ্য জানতেন যে এর ফলে চীন রুষ্ট হবে এবং এমনকি এর ফলে বিশ্ব রাজনীতিতে ভারতের মধ্যস্থতাকারীর ভূমিকা খর্ব হবে। তা সত্ত্বেও তিনি বিশ্ব শান্তির কথা চিন্তা করে মার্কিন রুশ বোঝাপড়ার ওপর জোর দিয়েছিলেন। তার আবেদনে সাড়া দিয়ে মার্কিন রাষ্ট্রপতি কেনেডি ও সোভিয়েত নেতা ক্রুশ্চেভ 1963 সালের জুন মাসে ভিয়েনায় এক বৈঠকে মিলিত হন। এরপর 1963 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া ও ইংল্যান্ড মস্কোতে এক আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তিতে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা নিষিদ্ধ করা হয়নি। তবুও নেহেরু এই চুক্তিতে স্বাগত জানিয়েছিলেন। মৃত্যুর আগে ঠান্ডা যুদ্ধের অবসান না হলেও 1962 সালে কিউবা সংকটের শান্তিপূর্ণ মীমাংসা ও 1963 সালের চুক্তি নেহেরুকে একটা আশান্বিত করেছিল। জোট নিরপেক্ষ নীতির কার্যকারিতা ও সাফল্য তাকে যথেষ্ট অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিল। তবে চীনের ভারত আক্রমণ তাকে যথেষ্ট ব্যথিত ও হতাশ করেছিল। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের লাগাতার বিরোধ ও কাশ্মীর সমস্যা তাকে বিব্রত ও গভীরভাবে আহত করেছিল তার জীবদ্দশায়। এমনকি আজও এই সমস্যার কোনো সমাধান হয়নি। তার পররাষ্ট্রনীতির এই দুটি অনুজ্জ্বল দিক নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে।